শুরুতে জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে ছাড় না দিলে আলোচনায় বসবে না কিম জং উন, কঠোর হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। জানিয়ে দেব, ট্রাম্পের হুমকি পাত্তাই দিচ্ছে না আফগানিস্তানের তালেবানরা। অন্যদিকে রয়েছে ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৩, আহত ১৬ জন। সর্বশেষ জানিয়ে দেব, মার্কিন নাগরিকদের উপর ইসরায়েলের হামলা, নিহত ৪ জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে ছাড় না দিলে আলোচনায় বসবে না কিম জং উন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তার দেশের উপর পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি বাদ দেয় তবে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত হলেও উত্তর কোরিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA এই তথ্য প্রকাশ করেছেন। রবিবার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে কিম বলেন, ব্যক্তিগতভাবে আমি এখনও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের সুন্দর স্মৃতি মনে করি। কিম ও ট্রাম্পের মধ্যে প্রথম মেয়াদে ৩ দফা বৈঠক হয়েছিল। কিমের মন্তব্য আসে এমন সময় যখন সিউলের নতুন উদারপন্থী সরকার ট্রাম্পকে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 2019 সালে নিষেধাজ্ঞা এবং পারমাণবিক অস্ত্রভান্ডার ইস্যুতে আলোচনার টেবিল ভেঙে পড়ার পর এটাই প্রথমবার কিম সরাসরি ট্রাম্পের নাম উচ্চারণ করলেন। যদি যুক্তরাষ্ট্র আমাদের নিরস্ত্রীকরণ বিভ্রান্তি ছেড়ে বাস্তবতা মেনে নেয় এবং প্রকৃত শান্তিপূর্ণ সহ অবস্থানে আগ্রহী হয় তবে আলোচনা বসতে কোনো বাধা নেই। মার্কিন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টারের উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ রাসেল মিনিয়ং লি বলেন, এটি এক ধরনের প্রস্তাব। কিম মূলত ট্রাম্পকে আমন্ত্রণ জানাচ্ছেন মার্কিন নীতি নতুনভাবে ভাবার জন্য। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপে অনীহা প্রকাশ করেন কিম। প্রধান সূত্র আখ্যা দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া আসলে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি। তাই পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়ার অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং রয়টার্সকে বলেন, উত্তর কোরিয়া বছরে 15 থেকে 20টি পারমাণবিক বোমা তৈরি করছে। তার মতে অন্তত এই উৎপাদন স্থগিত করাও ভবিষ্যতে নিরস্ত্রীকরণের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে কিম ধাপে ধাপে সমাধানের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করছেন। এদিকে ট্রাম্পের হুমকির কোনো পাত্তাই দিচ্ছে না আফগান তালেবানরা। আফগানিস্তানের বাগরাম ঘাঁটি বিমান ঘাঁটি দখলে নিতে চাইছে যুক্তরাষ্ট্র, কিন্তু তাতে নারাজ রয়েছে আফগান তালেবানরা। এই নিয়ে দর কষাকষিতে এগোতে না পেরে কড়া হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি করে তিনি বলেছেন, আফগানিস্তান যদি বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফেরত না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে পারে। এরপরেও আগের অবস্থানে আফগানিস্তান, যেন তারা ট্রাম্পকে পাত্তাই দিচ্ছেন না। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 বছরের আফগানিস্তান যুদ্ধের সময় ওয়াশিংটনের পরিচালিত বাগরাম বিমান ঘাঁটি হস্তান্তরের দাবি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়েছে তারা। আফগানিস্তানের শাসক তালেবান রোববার বলেছে, আফগানিস্তানের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা সর্বাধিক গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রকে পূর্বাঞ্চলীয় চুক্তিগুলো বজায় রাখার আহ্বান জানাচ্ছি। তাতে বলা হয়েছে, মার্কিনিরা বল প্রয়োগ করবে না। সেই অনুযায়ী এটি আবারও জোর দিয়ে বলা হচ্ছে যে অতীতের ব্যর্থ পদ্ধতির পুনরাবৃত্তি করার পরিবর্তে বাস্তববাদ এবং যুক্তিসঙ্গত নীতি গ্রহণ করা উচিত। 2001 সালে 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক হস্তক্ষেপের সময় বাগরাম ছিল মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি। বিশাল এই ঘাঁটিতে ফাস্ট ফুড চেইন থেকে শুরু করে বড় শপিং স্টোর পর্যন্ত ছিল। এছাড়া এখানে বড় কারাগার কমপ্লেক্সও ছিল। 2021 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্যদের সরিয়ে নেওয়ার পর তালেবান সরকার ক্ষমতা গ্রহণ করেন এবং বাগরাম সহ বিভিন্ন ঘাঁটি তাদের নিয়ন্ত্রণে আসে। দেশটি পুনরায় মার্কিন ঘাঁটি স্থাপনের বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে আসছে আফগানিস্তান। বিশেষজ্ঞদের মতে, বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখল করতে গেলে তা একটি পূর্ণমাত্রা সামরিক অভিযান হয়ে উঠতে পারে, যেখানে 10,000-এরও বেশি সৈন্য প্রয়োজন হবে এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে হবে। এছাড়া ঘাঁটিটি তালেবান, ইসলামিক স্টেট এবং আল কায়েদার মতো জঙ্গি গোষ্ঠীর হুমকিতে থাকবে। ইরান থেকেও মিসাইল হামলার আশঙ্কা রয়েছে, যেমনটি 2025 সালের জুনে কাতারের একটি মার্কিন ঘাঁটিতে ঘটেছিল। এদিকে ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 3 জন, আহত 16। ক্রিমিয়া উপদ্বীপে একটি রিসোর্টে ইউক্রেনের ড্রোন হামলায় 3 জন নিহত হয়েছেন এবং 16 জন আহত হয়েছেন। খবরে বলা হয়েছে, রাশিয়ার নিয়োজিত ক্রিমিয়ার প্রধান সের্গেই আসকিনভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হতাহতের খবরটি জানিয়েছেন। তিনি বলেছেন, সর্বশেষ তথ্য অনুসারে ইউক্রেনের ড্রোন হামলায় 3 জন নিহত এবং 16 জন আহত হয়েছেন।
তিনি জানিয়েছেন ইউক্রেনের ফেরোজ শহরের রিসোর্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের হামলায় একটি স্যানিটোরিয়াম এবং বিশেষায়িত হাসপাতাল ও স্কুল ভবনের প্রাঙ্গণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, উপকূলীয় শহর ইয়াল্টার কাছে ভূপাতিত ড্রোনের ভাঙা অংশটি পরে সেখানে আগুন ধরে যায় বলে জানা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সন্ধ্যা 7:30টার দিকে ক্রিমিয়ার অবকাশ যাপন এলাকায় কোনো সামরিক স্থাপনা নেই। ইউক্রেনীয় সেনারা বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে। মন্ত্রণালয় ঘটনাটিকে বেসামরিকদের উপর পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হামলাকে কিয়েভ সরকারের আরেকটি সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে বলেন, ইউরোপে আক্রমণকারী খুঁজতে চাইলে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের আয়নায় তাকানো উচিত। তারাই কিয়েভ সরকারকে পৃষ্ঠপোষকতা এবং অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউরোপে অস্থিতিশীলতা এবং সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তারা এই ঘটনার কোনো মন্তব্য করেনি এবং রয়টার্স স্বাধীনভাবে খবরটি যাচাই করতে পারেনি। আকসিওনভ আরও জানিয়েছেন, ফোরেসে একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ড্রোনের ধ্বংসাবশেষ থেকে ইয়াল্টার কাছে খোলা মাঠে আগুন ধরে যায়। এদিকে মার্কিন নাগরিকদের উপর ইসরায়েলের হামলা, নিহত 4। মার্কিন নাগরিকদের উপর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অন্তত 4 জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বিনুথ জবেইলে একটি ইসরায়েলি ড্রোন হামলায় এক পরিবারের 5 সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনই শিশু। নিহতদের নাম সেলিম, হাদি এবং আসিল। তারা সবাই একই পরিবারের সদস্য। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন। সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রোববারের ওই হামলায় একটি মোটরসাইকেলের একটি গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। হামলায় আরও 2 জন আহত হয়েছেন। লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরি বলেছেন, নিহত শিশু এবং তাদের পিতা মার্কিন নাগরিক ছিলেন, তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে বলা হচ্ছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন, পরিস্থিতি এখনও অস্পষ্ট, তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে নিহতরা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না, তবে একজনের পূর্বে একটি অভিবাসন ভিসার আবেদন ছিল। ইসরায়েল দাবি করছে এই হামলায় হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়েছেন, তবে তারা স্বীকার করেছে এই বেসামরিক নাগরিকও মারা গেছেন। উল্লেখ্য, ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে। তারা দাবি করেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ যেন নতুন করে সামরিক শক্তি গড়ে তুলতে না পারে এবং সেই উদ্দেশ্যেই এই অভিযান চালানো হচ্ছে। গত বছরের নভেম্বরে ইসরায়েল এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে প্রতিনিয়ত চুক্তির শর্ত লঙ্ঘন করে আসছে ইসরায়েল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিক ঘোষণায় এক ভিডিও বার্তায় বলেছেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আমি আজ অসাধারণ এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। স্বীকৃতির ঘোষণায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, একই সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনের অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে।